তো সেই আনন্দের টানে আসবে। তারপর তুমি কোনো জায়গায় গিয়ে হয়তো রিলিভ করবে বলে সার্ভে করছো, করো তো না? এই সার্ভে করলেও তার নতুন দিক খুলে যাবে। আমাদের জানো তো, আমাদের এই যে সাধুরা হয়, বেলুড় মঠে একটা নতুন সাধুদের জয়েন করা একটা জায়গা আছে, তাকে বলে পিপিটিসি, কি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। সারা ভারতবর্ষ থেকে ওরা শুধু স্বামীজিকে দেখে বেলুড় মঠে চলে আসে। তাই প্রত্যেকের মধ্যে যে অন্যের উপকার করার ব্যাপারটা যে সবাইকে খুব আনন্দ দেয়, তার প্রমাণ কি হচ্ছে জানো তো? বছরে আমরা এই শীতকালে এই পাশাপাশি যে বস্তি টস্তি থাকে, গরিব লোক থাকে, তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করি বা শীত বস্ত্র বিতরণ করি। তখন এই পিপিটিসি বলা হয়। একদম ধরো 5-6 মাস যাবৎ ব্রহ্মচারী এসছে, কেউ বা 3-4 দিন হলো এসছে, 10 দিন হলো এসছে, 1 মাস হলো এসছে সাধু হওয়ার জন্য। ওদেরকে দিয়ে আমরা সার্ভে করাই। একজন সন্ন্যাসী থাকে, ওদের সবাইকার ওই কাজটাতে যা আনন্দ হয়, মানে তাদেরকে তারপরেই সার্ভে করার কাজ বেশি দিন থাকে না, 1 দিন বা 2 দিন, দুবেলা। এবং আমি ওদের ক্লাস নিই, তখন যখন তাদেরকে দেখি, তাদের মন টন চেহারাটারে দেখে মনে হচ্ছে ভীষণ উত্তেজিত। তা মানুষের এটা কিন্তু ইনহেরেন্ট যে অন্যের সেবা করার মধ্যে খুব আনন্দ আছে। তাই তুমি যে বললে যুবকদেরকে কীভাবে আকর্ষণ করবে, দুটো পথ। একটা হচ্ছে যাতে ওদের লাভ হবে, এই মেডিটেশনে ওদের লাভ হয়, মনে করে মেডিটেশনের প্রতি খুব লোকের আকাঙ্ক্ষা। আমরা মেডিটেশন নিয়ে আলোচনা করব। যোগ ব্যায়ামের প্রতি লোকের আকাঙ্ক্ষা আছে, তাতে ফিটনেস থাকে, মানসিক তরতাজা থাকে, সেটার দিকে কেরিয়ার কাউন্সিলিং, প্রত্যেকে তো চাকরি করবে, কেরিয়ার কাউন্সিলিং, এসব কম্পিউটার ট্রেনিং দরকার। তুমি যদি অল্প পয়সায় কম্পিউটার ট্রেনিং করতে পারো, অন্তত বেসিক যেটা অন্য জায়গায় যেতে হবে, এখানে ভালো শিক্ষা হবে অথচ কম পয়সায়, এরকম তাদের যে হেলথ নিড বলে, যে অনুভূত যে প্রয়োজন, যে প্রয়োজনগুলো তারা ফিল করছে, সেই জায়গায় গিয়ে তুমি যদি তাদেরকে হেল্প করতে পারো, ওরা আসবে, ওরা আসলেই হয়ে যাবে। তারপরে এই সব ক্ষেত্রে পরোপকারমূলক কাজ, আইদার অর নয়, দুটোই যদি করার চেষ্টা করো, দেখবে ওরা আসবে। এবং ওদের নাম ঠিকানা, একদিনও যদি আসে নাম ঠিকানা রেখে দেবে এবং যোগাযোগ করবে। ওরা যদি না আসে তুমি যোগাযোগ করবে, এভাবে করতে হবে, এই করতে করতেই হবে। আচ্ছা, তারপরে আর কি প্রশ্ন আছে? অভ্যাস করা যেতে পারে। এই যে ইনি একটা বলেছেন, এটা আমি বলবো ভেবেছিলাম, যে মানসিক হাইজিন কথাটা বলেছেন না, বসো। আমরা শরীরের স্বাস্থ্য নিয়ে আমরা মানে যে শারীরিক স্বাস্থ্যটা কিভাবে হয় বলো, বলো তুমি বলো। শারীরিক স্বাস্থ্য, তোমার ধরো শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য তুমি কি করো? সঠিক জায়গা, ঠিক আছে, সঠিক দেয়। আরেকটা, হ্যাঁ, আর 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 কি বলো তো? শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আর কি করবো? যোগব্যায়াম। কেন ব্যায়াম বলো? সবাই তো যোগব্যায়াম করে না। প্রধানত আমরা দুটো বলি তো, বসো বসো। প্রধানত আমরা যেটা বলি যে নিয়মিত শরীরচর্চা, এক্সারসাইজ, যোগব্যায়ামও হতে পারে, এমনিও হতে পারে। বেশিরভাগ মানে আগে তো মানে আমাদের দেশের আবিষ্কার যোগব্যায়াম, এবং এখন অনেক এটা রীতিতে মানে ব্যায়াম হয়, শারীরিক ব্যায়াম। আরেকটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, তাই তো? বেশি খাওয়া নয়, পুষ্টিকর খাওয়া মানে বেশি খাওয়া তা নয়। আর এই ক্লিনলিনেস যেটা বলছে, যে শরীরের বাহ্যিক দিক থেকে শরীরটাকে স্বাস্থ্যবান রাখে, মানে শরীরের স্বাস্থ্য মানে হচ্ছে প্রধানত হচ্ছে ভালো খাওয়া দাওয়া, মানে স্বাস্থ্যকর খাওয়া, আর হচ্ছে শরীর চর্চা। কিন্তু আমরা মনের স্বাস্থ্যের কথা ভাবি না। মনের স্বাস্থ্যের জন্য কিন্তু এইরকম দরকার, মনকে পুষ্টিকর খাবার দেওয়া আর মনের এক্সারসাইজ করা। মনকে পুষ্টিকর খাবার দেওয়া মানে হচ্ছে এই সব চিন্তায় মনকে পরিপূর্ণ রাখা। এখানে যেসব আলোচনা আমরা করছি আজকে, আমরা বলতে পারি আমরা মনকে পুষ্টিকর খাবার দেওয়া দিচ্ছি। এটাই হচ্ছে মনকে সঠিক ব্যবহার, মনের শক্তিকে সঠিক ব্যবহার করা, মানে সৎ ব্যবহার করা, অপচয় না করা। আরেকটা হচ্ছে মনের ব্যায়াম, যেটা সেটাই আমরা বলবো মনের ব্যায়ামই হচ্ছে মনোসংযম ব্যায়াম। আমি পরে কথা বলছি, হ্যাঁ, তোমাদের দেখবে এইভাবে করতে হবে। পবিত্র চিন্তা, সৎ চিন্তা, পরোপকারমূলক চিন্তা, পজিটিভ চিন্তা, এসব ভাব দিয়ে মনকে ভরিয়ে রাখাটাই হচ্ছে মনের বাজে খরচ না করা। আর অনর্থক চিন্তা, ইউজলেস, ঘন্টার পর ঘন্টা আমি একদম অনর্থক, যার কোনো মানে কোনো কি বলবো, যার কোনো ইউজলেস চিন্তা। একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে আমি প্রথম, এরকম আছে, হয়তো 10 জন আছি, 10 জনের মধ্যে আমি হয়তো শিওর যে আমি 1 নম্বর, কিন্তু সবসময় আমি 1 নম্বর নয়।
আবার এমন গোষ্ঠী আছে হয়তো 15-20 মধ্যে আছে, আমার থেকে বেশি আছে, তাদের মধ্যে অন্য কেউ প্রথম, অন্য কেউ দ্বিতীয়, কিন্তু আমি মধ্যম সবসময়। আমার যত বন্ধু বান্ধব আছে, কখনো কখনো কয়েকজন বন্ধু বান্ধবদের মধ্যে আমি প্রথম, আবার কখনো 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 কয়েকজন বন্ধু বান্ধবদের মধ্যে আমার থেকে বড় আছে, কিন্তু আমি মধ্যম, কখনোই অধম নই। এই যে এটা হচ্ছে রাইট অ্যাসেসমেন্ট, এটাকেই বলা হচ্ছে শ্রদ্ধা। বুঝতে পারলে? কে প্রশ্ন করছিলে? হ্যাঁ, এরকম তোমার কিন্তু আমাদের প্রত্যেকেরই নিজের সম্বন্ধে রাইট অ্যাসেসমেন্ট থাকতে হবে। সেই অ্যাসেসমেন্টের জন্য আমরা অন্যের ওপিনিয়ন আমার সম্বন্ধেও আমি কনসিডার করবো, মানে বিবেচনা করবো। কিন্তু বিবেচনা করা মানে আমি তোমাকে বললাম তুই তো একেবারে কৃপণ বললাম, তুমি সঙ্গে সঙ্গে সত্যি আমি কৃপণ তুমি বলবে, তুমি তাকিয়ে দেখলে যে তুমি ভেবেচিন্তে খরচ করছো, কারণ তোমার পরে অনেক কাজ আছে, তুমি নিজেকে শুধু কৃপণ ভাববে কেন? একটু মনটা খারাপ হবে, তবে নিজেকে বিচার করে দেবে না আমি তো কৃপণ নই, আমি মিতব্যয়ী। আমার আমার হৃদয়টা ওরকম ছোট নয় যে আমার টাকা থাকলে কাউকে আমি সাহায্য করবো। তুমি কনফিডেন্ট, একবার তোমার নিজের সম্বন্ধে বিচারটা হয়ে গেল। এই মানে দুটো জিনিস থাকতে হবে, তুমি নিজের দোষ দেখতেও তুমি উন্মুখ আছো, মানে ওপেন টু ফাইন্ডিং অ্যান্ড রেকটিফাইং ইউর ফল্ট, সেটাও তুমি থাকবে যে তোমার নিজের দোষ দেখা এবং দোষ থাকলে সেটাকে সংশোধন করা। আবার সঙ্গে সঙ্গে যে যা বলছে সেটাকে তুমি ঘুমো ইয়ে করো, তোমার বিচারক তুমি এরকম থাকতে হবে। ঠিক আছে? তাহলে আর প্রশ্ন